গৌরব তিওয়ারি ভারতের সবথেকে পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সাধারণভাবে তার কাজ ছিল হন্টেড হাউসগুলো থেকে অশরীরী বা আত্মার উপস্থিতি ইনভেস্টিগেট করা। তিনি ভয়কে মাপতেন ইএমএফ মিটার, ইনফ্রারেড ক্যামেরা, অডিও রেকর্ডার দিয়ে। যে বাড়িগুলিকে মানুষ অভিশপ্ত বলে ছেড়ে দিত, সেখান থেকেই পরিবারগুলোকে নিরাপদে বের করে আনাই ছিল তার কাজ। কিন্তু 2016 সালের 6 জুলাই আনুমানিক রাত 1:30টার সময় তিনি বাড়িতে ফেরেন। পরদিন সকালে বাথরুমে বন্ধ দরজার ভিতর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, যেন কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। ডাক্তারি রিপোর্টে আসে কোনো হার্ট অ্যাটাক হয়নি, কোনো ইন্টারনাল ইনজুরিও নেই, বাথরুমে কোথাও ফাঁস লাগানোর জায়গাও ছিল না। তবুও পুলিশ নথিতে লেখা হলো সুইসাইডের কেস। তার গলায় ছিল একটা লম্বা লাল দাগ। প্রশ্ন উঠতে থাকলো, যিনি কোনো ভয়ের তোয়াক্কা না করেই হন্টেড বাড়িগুলিতে গিয়ে ভূতেদের সাথে যোগাযোগ স্থাপন করতেন, তার সাথে এমন কি হলো যে তিনি নিজের বাথরুমে সুইসাইড করতে গেলেন? এই গল্প শুধু ভয়ঙ্কর নয়, এটা এক বাস্তব অমীমাংসিত রহস্য। এটাই ভারতের সবথেকে পপুলার ঘোস্ট হান্টার গৌরব তিওয়ারির গল্প। গৌরব তিওয়ারির জন্ম 1986 সালে একেবারে এক সাধারণ পরিবারে। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই তিনি স্বপ্ন দেখেন পাইলট হওয়ার। উড়োজাহাজ, রানওয়ে, ককপিট, এটাই ছিল তার ভবিষ্যৎ। সেই স্বপ্ন ধরেই তিনি পাড়ি দেন আমেরিকায় এভিয়েশন স্টাডির জন্য। কিন্তু ঠিক এই সময় তার জীবনে ঢুকে পড়ে এক অদ্ভুত ছায়া। আমেরিকায় যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন, সেখানে প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক রাত পর গৌরব তিওয়ারি অনুভব করতে থাকলেন ধীরে ধীরে যেন ঘরের পরিবেশ বদলে যাচ্ছে। এক রাতে হঠাৎ ঘরের ফ্যান নিজে থেকেই জোরে ঘুরতে শুরু করে। সুইচ বন্ধ করলেও ফ্যান থামে না। প্রথমে তিনি এটাকে বৈদ্যুতিক সমস্যায় ভেবেছিলেন, তারপরেই আসেই সেই অস্বস্তিকর অনুভূতি। দেওয়ালে হাত রাখতেই অস্বাভাবিক ঠান্ডা স্পর্শ অনুভব করেন, যেন ঘরের ভিতরে বাতাসের নিজস্ব একটা নিঃশ্বাস প্রশ্বাস আছে। কখনো কখনো তার মনে হতো তিনি যেন ঘরে একা নন, কেউ তার সাথে আছে, তার দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখে ধরা পড়ছে না। যখন তিনি এই ব্যাপারে প্রতিবেশীদের সাথে কথা বললেন, তারা মুখ চাওয়াচাই করে শেষ পর্যন্ত ফিসফিসিয়ে গৌরবকে জানালেন এই বাড়িতে নাকি একটা ছোট মেয়ের আত্মা থাকে। তারা গৌরবকে সাবধানে থাকার পরামর্শ দেন। গৌরব কিন্তু ভয় পাননি, তিনি আরো কৌতূহলী হয়ে পড়েন। সত্যি কি আত্মা, অশরীরী, প্যারানর্মাল এলিমেন্টসগুলো এক্সিস্ট করে? সেই রাতগুলোতেই ধীরে ধীরে বদলাতে থাকে তার ভিতরের মানুষটা। পাইলট হওয়ার স্বপ্ন তার একেবারে ভেঙে না গেলেও ভিতরে ভিতরে তৈরি হয় আর একটা অন্য নতুন নেশা, অজানাকে জানার নেশা। ভয় নয়, বরং কৌতূহল। অন্ধবিশ্বাস নয়, প্রমাণের খোঁজ। এই অদেখা শক্তির রহস্য কি? বিজ্ঞান দিয়ে কি এর ব্যাখ্যা সম্ভব? সেই জিজ্ঞাসায় তাকে টেনে নিয়ে গেল অন্য পথে। ধীরে ধীরে ইউনিফর্ম ছেড়ে তিনি হাতে তুলে নিলেন আইএমএফ মিটার, ইনফ্রারেড ক্যামেরা, ডিজিটাল ভয়েস রেকর্ডার। গৌরব শুধু ভূত হন্ট করতে যেতেন না, তিনি ঘটনাগুলোকে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করতেন। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, কোল্ড স্পট, অদ্ভুত শব্দ, অপ্রাকৃতিক আলো, এইসব পরিবর্তনকে তিনি শুধু অনুভবই করতেন না, মেশিনের মাধ্যমে সেগুলো রেকর্ডও করতেন, যাতে তার একটা প্রমাণ্য নথি তিনি সাজিয়ে তুলতে পারেন। আমেরিকায় থাকাকালীন তিনি আমেরিকান প্যারানর্মাল সোসাইটির সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তারা গৌরবকে শুধু গল্পই শোনাতো না, তাকে প্রশিক্ষণও দিত, তদন্তের পদ্ধতি শেখাতো এবং কিভাবে প্রমাণ সংগ্রহ করতে হয় সেটা তাকে শেখাতো। কিভাবে ঘটনাস্থলে ঢোকার আগে পরিবেশের বেসলাইন রেকর্ড রাখতে হয়, কিভাবে ইকুইপমেন্ট সেট আপ করতে হয়, কিভাবে অডিওতে থাকা ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা আলাদা করে যাচাই করতে হয়, এসব টেকনিক তিনি সেখান থেকে শিখেছিলেন। অনেক সময় তারা তাকে বলতো ভয়কে ভয় হিসেবে না দেখে তাকে ডেটা হিসেবে দেখতে। এই ফিলোসফিটাই পরে গৌরবের কাজের ভিত্তি হয়ে দাঁড়ায়। এইসব লার্নিং এক্সপিরিয়েন্স গৌরবকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিল। ফলে তিনি দেশে ফিরে আসার পর অশরীরী ঘটনার অনুসন্ধানকে আরও সিস্টেমেটিকভাবে পরিচালনা করতে শুরু করলেন। বিদেশি গবেষকদের সাথে তথ্য আদান প্রদান ও নিজের অভিজ্ঞতা শেয়ার করা তার নিত্যদিনের কাজ হয়ে পড়ল। এইভাবেই গৌরব তিওয়ারি হয়ে উঠলেন দেশের অন্যতম পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যার কাজ শুধু ভয়ের গল্প নয়, বরং গবেষণা, প্রমাণ ও অদ্ভুত সত্যের সন্ধান।
ধীরে ধীরে গৌরব অনুভব করতে থাকলেন এই প্যারানর্মাল জগৎটা এতই বড়, এতই বিস্তৃত যে তিনি একা হাতে সবটা সামলাতে পারবেন না। তাই 2009 সালে তিনি প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি বা IPS, যে দলটি শুধু ভূত হন্টের জন্য নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে অদ্ভুত ঘটনাগুলোর রেকর্ড করার জন্য কাজ করত। তারা বিশ্বাস করত ভূত প্রেতের গল্পগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, কিছু ক্ষেত্রে বাস্তব এবং সেগুলিকে বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে বিশ্লেষণ করা সম্ভব। তাই তারা কাজ শুরু করলো একটা পদ্ধতিগত রুটিনে। EMF মিটার, ডিজিটাল থার্মোমিটার, ইনফ্রারেড ক্যামেরা, ফরেনসিক রেকর্ডার এবং অডিও ফিড এইসব ব্যবহার করে তারা ঘটনার সাথে যুক্ত পরিবেশের পরিবর্তনকে নথিভুক্ত করতেন। তাদের কাজ ছিল ব্যাপকভাবে বিস্তৃত। ভারতের বিভিন্ন প্রান্তে যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা শোনা গেছে সেখানে পৌঁছে গিয়ে তদন্ত করাই ছিল তাদের কাজ। 6000-এরও বেশি কেসে তারা তদন্ত করেছে, যা একদিকে ছিল বিস্ময়কর, অন্যদিকে ছিল বেশ বিপজ্জনক। এই কেসগুলির মধ্যে অন্যতম ছিল উত্তর ভারতের এক পুরনো পারিবারিক বাড়ির ঘটনা। দিনের বেলা বাড়িটি স্বাভাবিক, কিন্তু রাত নামলেই ঘরের ভিতরে হঠাৎ দরজা বন্ধ হয়ে যেত, আয়না ফেটে যেত, আর পরিবারের এক সদস্য প্রায় প্রতিদিন রাতেই স্বপ্নে দেখতেন এক বৃদ্ধ মানুষ জানলার পাশে দাঁড়িয়ে কাঁদছে। গৌরব সেখানে পৌঁছে প্রথম রাতেই অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। একটি নির্দিষ্ট ঘরে ঢুকলেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছিল, EMF মিটার স্থির থাকছিল না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অডিও রেকর্ডিংয়ে ধরা পড়া একটানা দীর্ঘশ্বাসের শব্দ। কোনো কথা নয়, শুধু কষ্টের শব্দ। গৌরব বিশ্বাস করতেন যদি সত্যি আত্মা থেকে থাকে তাহলে তিনি ভয় দেখাতে নয়, কিছু বলতে চান। তিনি বাড়ির ইতিহাসের খোঁজ শুরু করেন। জানা যায় বহু বছর আগে ওই বাড়ির এক বৃদ্ধ সম্পত্তির ঝামেলায় একা পড়ে মারা যান। মৃত্যুর সময় কেউ তার পাশে ছিল না। শেষ জীবনে তিনি অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাননি। গৌরব সিদ্ধান্তে আসেন এটা কোনো আক্রমণাত্মক আত্মা নয়, বরং আটকে থাকা কষ্ট। তিনি কোনো নাটকীয় এক্সরসিজম করেননি। পরিবারকে বলেন এক রাতে সবাই মিলে ঘরটা পরিষ্কার করতে, আলো জ্বালাতে, আর সেই বৃদ্ধ মানুষটির নাম ধরে বলতে যে আপনি একা নন, আমরা আপনার কথা জেনেছি, আপনি এখন যেতে পারেন। সেই রাতে গৌরব রেকর্ডিং চালু রাখেন। অডিওতে দীর্ঘশ্বাস ধীরে ধীরে কমে যায়, তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে। পরদিন থেকে আর কোনো শব্দ শোনা যায় না সেই ঘর থেকে। কোনো স্বপ্ন নয়, কোনো ভয় নয়। গৌরব এই কেসটা বন্ধ করে দেন এই স্টেটমেন্ট দিয়ে, মুক্তি মানেই ভূত তাড়ানো নয়, মুক্তি মানে যে কষ্ট শুনতে কেউ আসেনি অবশেষে সেটা শোনা। এই কেসের পর গৌরব আরও দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন সব আত্মা ভয়ঙ্কর নয়, কিছু আত্মা শুধু শান্তি চায়। এটা ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কেসের কথা বলা যাক, মুম্বাইয়ের মুকেশ মিলসের কেস, যেটা দিনের বেলা পরিত্যক্ত আর রাতের বেলা চরম ভয়ঙ্কর। বহু বছর ধরে শোনা যাচ্ছিল এখানে কেউ রাতের বেলা ঘুরে বেড়ায়। IPS যখন সেখানে যায় রাত তখন বেজায় গভীর। ভিতরে ঢুকতেই দলটি লক্ষ্য করে চারপাশে একটা ভারী ভাব, বুকের উপরে চাপ পড়ার মতো অনুভূতি। হঠাৎ দূর থেকে ধাতব কিছু পড়ার শব্দ আসে। ক্যামেরা ঘোরানো হলেও ক্যামেরার লেন্সে কিছুই ধরা পড়ে না। গৌরব এই কেসে মিলের ইতিহাস খতিয়ে দেখেন। শ্রমিকদের দুর্ঘটনা, অকাল মৃত্যু, অবহেলার ঘটনা সামনে আসে। তার মতে এই জায়গাটির ভিতরে জমে থাকা যন্ত্রণা এখনো পরিবেশকে প্রভাবিত করে। এইসব কেসগুলোতে গৌরব দলবদ্ধভাবে প্যাটার্ন খুঁজত, প্রমাণ সংগ্রহ করত এবং মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নথিভুক্ত করত। তাই ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি কেবল একটি গ্রুপ নয়, বরং ভারতের প্যারানর্মাল গবেষণার এক ইনস্টিটিউশনে পরিণত হয়েছিল। গৌরব তিওয়ারির জীবনের সবথেকে বিতর্কিত এবং ভয়ঙ্কর কেসটি ছিল পশ্চিম দিল্লির এক ছোট্ট কিশোরীর ঘটনা। স্থানীয়রা বলেছিল এই মেয়েটা শুধু অদ্ভুত আচরণ করছে তাই নয়, তার শরীরে নাকি 12টি ভিন্ন ভিন্ন আত্মা বাস করছে। কথাগুলো শোনার পর অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু গৌরবের কাছে এটা ছিল একটা সিগনিফিকেন্ট ঘটনা, যেটা বিশ্লেষণ করে দেখা দরকার। কিশোরীর পরিবার দাবি করেছিল মেয়েটা রাতে হঠাৎ করে চিৎকার করে ওঠে, নিজেই কথা বলে, এমনকি কখনো কখনো ভিন্ন স্বরে গলা বের হয়। তারা বলেছিল কখনো কখনো হঠাৎ মেয়েটার শরীর প্রবলভাবে কুঁচকে যায়। মেয়েটা তার পরিবারের লোকেদের জানায় কেউ তাকে ডেকে নিচ্ছে, কেউ তাকে টানছে, বা কখনো কখনো কেউ তাকে ধমকাচ্ছে। পরিবার অনেক জায়গায় সাহায্য চেয়েছে, শেষ পর্যন্ত তারা গৌরবের শরণাপন্ন হন। গৌরব তদন্ত শুরু করেন এবং দ্রুত বুঝতে পারেন এই ঘটনা সাধারণ পজেশনের নয়। তিনি দাবি করেন
মেয়েটা যে আত্মাগুলোকে ধারণ করেছে তারা শুধুই ভয়ঙ্কর নয়, তাদের মধ্যে একটা আত্মা এক প্রাক্তন এক্সরসিস্টের। বলা হতো সেই এক্সরসিস্ট মৃত্যুর পরও নিজের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল আর নিজের অনুসারীদের আত্মাকে মেয়েটার ভিতরে বন্দি করে রেখেছিল। এই আত্মাগুলো অতীতের যন্ত্রণার সাথে যুক্ত ছিল, যেগুলো তাদের পুরনো জীবনের আঘাত, নির্যাতন ও অবহেলার স্মৃতি বহন করত। গৌরব এবং তার দল কেসটি নিয়ে কাজ করতে শুরু করলেন, কিন্তু তদন্তের সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। তাদের ইকুইপমেন্ট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল, ক্যামেরার ব্যাটারি একসাথে খালি হয়ে গেল এবং রাতের নির্দিষ্ট সময় ঘরে ঠান্ডার ঢেউ আসতে থাকলো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল কেসের সাথে যুক্ত মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলো। গৌরব নিজের মধ্যেও চাপ অনুভব করতে থাকে, সে সবসময় ডিপ্রেস থাকতো, সবাইকে বলতো কেউ তাকে, তার পরিবারকে, তার বন্ধুকে, সবাইকে শেষ করতে চায়। সবসময় অন্যমনস্ক হয়ে থাকতেন তিনি, তার মনে হতো তার সময় ফুরিয়ে আসছে। 6 জুলাই 2016 গৌরব এই কেসে রাতভর কাজ করেন। তিনি গভীর রাতে ঘরে ফেরেন, সময় তখন রাত 1:30। কিন্তু পরদিন সকালে তার পরিবার যে দৃশ্যটা দেখলো তা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করলো। 6 জুলাই রাত 1:30 গৌরব বাড়ি ফিরলেন অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে। বাড়ি ফিরে তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বললেন, কিছুক্ষণ বসে থাকলেন, তারপর নিজের রুমে ঢুকলেন। তখনও কেউ ভাবেনি এটাই তার জীবনের শেষ রাত। পরদিন সকালে হঠাৎ বাথরুমের ভেতর থেকে এক বিকট শব্দ আসে। গৌরবের বাবা ছুটে যান ওপরে, বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ, ডাকাডাকি, দরজায় ধাক্কা, কোনো সাড়া নেই। আতঙ্ক ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। অনেক চেষ্টার পর দরজা ভাঙা হয়। ভিতরের দৃশ্য ছিল স্তব্ধ করে দেওয়ার মতো। গৌরব মেঝেতে পড়েছিলেন, নিথর, মুখ খোলা, শরীরে কোনো কাপড় নেই আর গলার এক পাশে স্পষ্ট বাদামি দাগ। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার জানান তিনি অনেক আগেই মারা গেছেন। এরপর শুরু হয় আরও বড় রহস্য। হাসপাতালের রিপোর্টে বলা হয় হার্ট অ্যাটাক নয়, কোনো ইন্টারনাল ইনজুরিও নেই, শরীরে এমন কোনো ক্ষত নেই যা মৃত্যুর কারণ হতে পারে। শুধু একটি ছোট কিডনি স্টোনের উল্লেখ পাওয়া যায়, যা মৃত্যুর জন্য মোটেই যথেষ্ট নয়। ডাক্তারও পরিষ্কার করে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশ কেসটি আত্মহত্যা বলে বন্ধ করে দেয়, কিন্তু যে মানুষটি এত বড় বড় তদন্ত করেছে তার মৃত্যু কখনো সাধারণ হতে পারে না, এটাই ছিল অনেকের মত। কারণ এই কেসের সাথে যুক্ত 12টি আত্মা, সেই এক্সরসিস্টের শক্তি এবং তদন্তের সময় দেখা অদ্ভুত ঘটনা সবাইকে প্রশ্ন করতে বাধ্য করে, এই মৃত্যু কি শুধুই কাকতালীয় নাকি কোনো শক্তির প্রতিশোধ? গৌরব তিওয়ারির মৃত্যুর পর একটা প্রশ্ন আজও ঘুরে বেড়ায়, এটা কি শুধুই একটা নিছক ব্যক্তিগত ট্র্যাজেডি নাকি এমন কিছু যেটার ব্যাখ্যা আজও আমরা খুঁজে পাইনি? প্যারানর্মাল গবেষকদের একাংশ বিশ্বাস করেন দীর্ঘ সময় ধরে ভয়ঙ্কর এবং নেগেটিভ পরিবেশে কাজ করলে মানুষের ওপরে তার প্রভাব পড়তে পারে। তাদের মতে গৌরবের শেষ কেসে যে ধরনের নেগেটিভ এনার্জির কথা বলা হয়েছিল তা মানসিক ও শারীরিকভাবে একজন মানুষকে ভেঙে দিতে সক্ষম। অনেকে মনে করে তিনি অজান্তেই এমন কোনো শক্তির সংস্পর্শে এসেছিলেন যা ধীরে ধীরে তাকে গ্রাস করেছিল। অন্যদিকে স্কেপটিক্যাল দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। তাদের মতে এই মৃত্যু আসলে চরম মানসিক চাপ, ঘুমের অভাব এবং দীর্ঘদিনের কাজের ক্লান্তির ফল। একজন মানুষ যিনি প্রতিদিন ভয়, আতঙ্ক আর অজানার মুখোমুখি হন, তার মানসিক ভারসাম্য নষ্ট হওয়াটাই স্বাভাবিক। তারা বলে এখানে কোনো অশরীরী ব্যাখ্যার প্রয়োজন নেই। সমস্যাটা হলো এই দুই তত্ত্বের কোনোটারই চূড়ান্ত প্রমাণ নেই। হাসপাতালের রিপোর্ট স্পষ্ট উত্তর দেয়নি, তদন্তেও অনেক ফাঁক থেকে গেছিল। হয়তো গৌরব তিওয়ারির মৃত্যু একদিন ব্যাখ্যা পাবে, কিন্তু ততদিন তিনি থাকবেন এক প্রশ্ন হয়ে, যে প্রশ্ন আমাদেরকে মনে করিয়ে দেয় সব রহস্যের উত্তর আমাদের হাতে থাকে না।